স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনফো এডুকেশন। তোমাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমাদের আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রথম অধ্যায় তাপ। এর অধ্যায়ের আমরা এমসিকিউ এর সাথে সাথে আজকে আমরা কিছু থিওরিও ডিসকাস করব। তো ভিডিওটি তোমাদের জন্য খুবই খুবই মজার হতে চলেছে, তোমরা অনেক কিছু জিনিস শিখতে পারবে। তো চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমরা শিখবো সেটা হচ্ছে কি তাপ। তা আমরা তো অনেকে জানি যে তাপ জিনিসটা কি, তাপ কি আমরা যেটা অনুভূত করি, বিশেষ করে যেটা আমাদের গরম লাগে। তাপ যদি অ্যাকচুয়ালি বলা যায় তাপ কি বিজ্ঞানের আকারে, তাপ হলো এক ধরনের কি শক্তি, যেটা হচ্ছে সবসময় উষ্ণ বস্তু থেকে সবসময় কোন দিকে যায় শীতল বস্তু। দু রকমের বস্তু থাকবে, একটা হচ্ছে উষ্ণ একটা হচ্ছে শীতল। যখন দুটো বস্তুকে পরস্পরের কাছাকাছি রাখা হবে, যেমন এই ছবিটা দেখলেই বুঝতে পারবে, এখানে একটা দেখতে পাচ্ছ গরম বস্তু আছে আর এদিকে একটা কি আছে শীতল বস্তু। যখন এই দুটোকে সংস্পর্শে রাখা হবে তখন কী হবে, কোন দিক থেকে কোন দিকে তাপ যাবে। তো সবসময় হচ্ছে গরম বস্তু থেকে শীতল বস্তুর দিকেই তাপ যায়। কখনো এটা হতে পারে না যে উষ্ণ শীতল বস্তু গরম বস্তুকে তাপ দিচ্ছে, এই জিনিসটা কখনো হবে না, সবসময় এই প্রসেসটা হবে। তো তাপ হলো তার মানে কি ডেফিনেশন যদি দেখি, তাপ হলো এক প্রকার শক্তি যা উষ্ণ বস্তু থেকে শীতল বস্তুর দিকে কি হয় প্রবাহিত হয়। ঠিক আছে, এখানে সেটাই লেখা আছে। তাপের কারণে কোনো বস্তুর তাপমাত্রা বাড়ে আবার কমে। যেমন এখানে যদি দেখি, যদি এই বস্তুর উষ্ণতা 40 ডিগ্রি হয় আর এই বস্তুর উষ্ণতা 0, তাহলে কি দেখা যাবে, একটা সময় পরে এর উষ্ণতা কী হচ্ছে কমে গেছে। কমে গিয়ে দেখা যাবে এর উষ্ণতা ধরো কতর কথা বলছি 20 হয়ে গেছে আর এর উষ্ণতাও 20 হয়ে গেছে। তার মানে কি হচ্ছে, এই বস্তুর উষ্ণতা কমছে গরম বস্তু, আর একটা বস্তু মানে তাপ হারাচ্ছে, কিন্তু একটা বস্তু তাপ কী করছে গেইন করছে। তো এটাই হচ্ছে তাপ। ওকে, তাপের সাথে সাথে আমরা একটা নতুন টার্ম পড়ি, মানে নতুন নয়, তাপের সাথে সাথে আমরা পড়ি সেটা হচ্ছে তাপমাত্রা বা উষ্ণতা, বা যেটাকে ইংরেজিতে কী বলে টেম্পারেচার। টেম্পারেচার কি, টেম্পারেচার কিছুই না। টেম্পারেচার আমাদেরকে সহজ ভাষায় বলতে গেলে, দুটো বস্তু আছে, ঠিক আছে, এবার তোমাকে যদি প্রশ্ন করা হয় এই দুটো বস্তু রাখার ফলে কী হবে, তো তোমার মতে তখন একটাই প্রশ্ন আসবে, তাপ প্রবাহিত হবে। তাপ প্রবাহিত কেন হবে, কারণ এটা গরম আছে এটা ঠান্ডা আছে। গরম বস্তু চাইবে সে তাপ হারাবে, শীতল বস্তু চাইবে সে তাপকে কী করবে গ্রহণ করবে। তো তাপকে এইখানে দেবে গরম বস্তু, শীতল বস্তু কী করবে তাপকে গ্রহণ করবে। অর্থাৎ আমরা বস্তুকে দেখে বুঝতে পারি সেই বস্তুটা তাপ হারাবে না তাপ গ্রহণ করবে। অর্থাৎ তাপ কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত এবং কেন হবে, এই জিনিসটা আমাদের উষ্ণতা ধারণা দেয়। হয়েছে, এখানে সেটাই বলা আছে যে উষ্ণতা হলো এমন একটি তাপীয় অবস্থা যা তাপের প্রবাহের দিক নিয়ন্ত্রণ করে, অর্থাৎ কোন দিক থেকে কোন দিকে তাপ যাবে। অর্থাৎ তাপের আদান প্রদানের সময় কোনো বস্তু তাপ গ্রহণ করবে না অন্য কোনো বস্তুকে তাপ ত্যাগ করবে, তা বস্তুদের উষ্ণতার উপরে নির্ভর করে। তাপের মতো উষ্ণতারও কোনো নির্দিষ্ট অভিমুখ নেই, তাই উষ্ণতাও কি একটা স্কেলার রাশি। তাহলে এখান থেকে আরেকটা জিনিস জানতে পারলাম, উভয় হচ্ছে কি স্কেলার রাশি। তোমরা শুধু এটাকে মনে রেখে দেবে স্কেলার রাশি। ফিউচারে, মানে ফিউচার বলতে ক্লাস 8-9-এ যখন উঠবে তখন আরও বুঝতে পারবে স্কেলার রাশি কী জিনিসটা। বাট এখনকার সময়, এখনকার এই অনুযায়ী মনে রাখবে এটা হলো স্কেলার রাশি। ঠিক আছে, পিকচারটাও বুঝতে পেরেছো। ওকে, এরপরে চলো প্রশ্ন, প্রথম প্রশ্ন। ওকে স্যার আপনি পড়ালেন, তারপর প্রথম প্রশ্ন দিলেন ফারেনহাইট স্কেল। আচ্ছা দেখা যাক ফারেনহাইট স্কেল। আচ্ছা তার আগে থিওরি বলে দিই। ফারেনহাইট স্কেল অ্যাকচুয়ালি স্কেল হচ্ছে থার্মোমিটার, আমরা যেটাতে কী মেজার করি, তাপ মেজার করি। তাপ মেজার করি, থার্মোমিটার নো, তাপমাত্রাকে মেজার করি। তো তাপমাত্রা পরিমাপ করার যন্ত্রের যে নাম সেটাকে কী বলা হয়, থার্মোমিটার, তাই তো। থার্মোমিটারের স্কেল হচ্ছে দুটো, একটা হচ্ছে কি ফারেনহাইট আর একটা হচ্ছে কি সেলসিয়াস। সেলসিয়াস স্কেলকে যেটা লেখা হয় সেটা হচ্ছে সি দিয়ে, ফারেনহাইট স্কেলকে যেটা লেখা হয় সেটা হচ্ছে কি এফ দিয়ে। সেলসিয়াস স্কেলে, স্কেল বলতে কি, যেমন আমাদের বাড়িতে যেগুলোতে আমরা মার্জিন টানি সেখানে কী থাকে, ছোটো স্কেল থাকলে 0 থেকে 15 সেন্টিমিটার থাকে, আর বড় স্কেল থাকলে 0 থেকে 30 সেন্টিমিটার থাকে। এখন যদি 5 স্কেল থেকে অবশ্যই ভালো করে দেখো, সেখানে কী থাকে 0 থেকে স্টার্ট হয়ে 15 সেন্টিমিটারে গিয়ে থেমে যায়। কিন্তু বড় স্কেল হলে ওটা 0 থেকে 30 সেন্টিমিটার থাকে। ওই স্কেলের সাথে আমরা কী মেজার করি, আমি যদি তোমাকে বলি যে 5 সেন্টিমিটার একটা মার্জিন টানো, তো তোমরা সঙ্গে সঙ্গে স্কেলে পরিমাপ করবে 0 থেকে 5 ঘর পর্যন্ত টেনে দেবে।
তো ওই জিনিসটা কী নির্দেশ করছে? দৈর্ঘ্যকে নির্দেশ করছে। সেমভাবে থার্মোমিটারে স্কেল থাকে, সেলসিয়াস থাকে, ফারেনহাইট স্কেল থাকে। এটা অ্যাকচুয়ালি কী মেজার করে? তাপকে মেজার করে। একটা বস্তু কতটা গরম, কতটা উষ্ণ সেই জিনিসটাকে মেজার করে। এবার এই মেজার করার জন্য সেলসিয়াস স্কেলে কিছু ভাগ আছে। কেমন ভাগ আছে? সেলসিয়াস স্কেলের সবথেকে যে ন্যূনতম যে মানটা থাকে সেটাকে কী বলে? 0, যেখানে হচ্ছে জল বরফে জমে যায়। ঠিক আছে? আরেকটা থেকে হচ্ছে সিদ্ধ বিন্দু, যেটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক, মানে হাইয়েস্ট লেভেল, হাই স্কেলের যে শেষ মান, যেমন 15 সেন্টিমিটার, 100 30 সেন্টিমিটার, সেরকম এই স্কেলের শেষ মান হচ্ছে কত? 100। তাহলে সেলসিয়াস স্কেল কোথা থেকে কত অবধি থাকবে? 0 থেকে 100 পর্যন্ত থাকবে। এই দুটোকে বিয়োগ করলে কত হয়? 100, তাই তো? 100 থেকে 0 বাদ দিলে কত? 100। তাই এদের সাধারণ অন্তর কত? 100 ডিগ্রি সেলসিয়াস। বুঝতে পেরেছো? ওকে। এবার হচ্ছে ফারেনহাইট। ফারেনহাইট স্কেলের যে মান শুরু হয় সেটা হচ্ছে 32 থেকে, 32 ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট স্কেলে কেন মান শুরু হয়? কারণ এটাই হচ্ছে জলের নিম্ন স্থিরাঙ্ক। আর জলের সিদ্ধ বিন্দু মানে ঊর্ধ্ব স্থিরাঙ্ক, যেখানে স্ফুটনাঙ্ক, যেটাকে যে উষ্ণতায় বাষ্প হয়, সেইটা হচ্ছে কত? 212 ডিগ্রি। 212 থেকে 32 বিয়োগ করলে কত হয়? 180 ডিগ্রি। তাই এদের সাধারণ অন্তর কত? 180 ডিগ্রি। পরীক্ষায় কিন্তু এগুলো প্রচুর পড়ে, তাই ভালো করে মনে রাখবে। সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত, ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত, সেলসিয়াস স্কেলের সাধারণ অন্তর কত, ফারেনহাইট স্কেলের সাধারণ অন্তর কত, এই জিনিসগুলো প্রচুর পড়ে। ওকে, নেক্সট একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে কি সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের মধ্যে। তাহলে আমরা একটু আগেই দেখলাম সেলসিয়াসে কত মান ছিল? 100, সাধারণ অন্তর 100 ছিল, রাইট? আর এটার 180, মানে এটার 100 ঘর আর এটার 180 ঘর দুটো কি সমান? তাহলে এখানে সেটাই বলা আছে। সেলসিয়াস স্কেলে 100 ঘর, ফারেনহাইট স্কেলে 180 ঘরের কি সমান। তাহলে সেলসিয়াস স্কেলে 1 ঘর কী হবে? 180/100। এটা হচ্ছে এইভাবে লেখা হবে, ঠিক আছে? 180/100 এইভাবে আছে, স্ল্যাশ মানে এটা। তাহলে সি ঘর মানে মাল্টিপ্লাই যাবে, তাহলে 180 c/100। তাহলে এখনও লেখা যায় এই যে 180 c/100 সমান হচ্ছে কত? f-32। ঠিক আছে, এখানে হচ্ছে 180 হবে। এখানে ভুল করে একটা লেখা নেই, বাট এটা যেটা আছে 180 আছে। ঠিক আছে, তো 9 দিয়ে কাটাকুটি করেছে, মানে 20 দিয়ে 9 করে 180, 5 করে 17, 9c/5 হয়েছে। এখানে f-32 আছে। নেক্সট লাইনে কী করা আছে? c/5, অর্থাৎ এই 9টাকে কত নিয়ে চলে গেছে? এই দিকে। তাহলে আমরা একটা সম্পর্ক পেয়েছি, সেটা কি? পরীক্ষাতে প্রচুর পড়ে যে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক লেখো। তাহলে f-32/9, এটা হচ্ছে সম্পর্ক, পরীক্ষায় এলে দেয়। অথবা এই সম্পর্কটাকে আরেকটাভাবে লেখা যেতে পারে, এই যে নিচের 5 আছে সেটাকে এই সাইডে নিয়ে চলে গেলাম। তাহলে আমরা লিখতে পারি c সমান আছে কত? 5/9 f-32। আর এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষাতে প্রচুর প্রচুর অঙ্ক দিতে পারে। আচ্ছা, চলো এবার প্রশ্নটাতে ফেরা যাক। প্রশ্নটা কী ছিল? এবার নিশ্চয়ই করতে পারবে যে ফারেনহাইট স্কেলে ঊর্ধ্ব স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক কত। দেখো দুটো অপশানে দেওয়া আছে, তাই খেয়াল করবে। প্রথমে কি জানতে চাই? ঊর্ধ্ব হলে 212, নিম্ন বললে 32। তাহলে অপশান সি এটাই কারেক্ট। অপশান ডি যারা করেছো একদমই হবে না, কারণ এখানে ঊর্ধ্ব জানতে চেয়েছে আগে। ওকে, দেখো অঙ্ক দিয়েছে, একটু আগেই বললাম 20 ডিগ্রি সেন্টিগ্রেডে ফারেনহাইট স্কেলের মান কত হবে? কিছুই নয়, তো লিখবে যে আমরা জানি সেলসিয়াস ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক, মানে অঙ্কগুলো কীভাবে করবে বলে দিচ্ছি। প্রথমে খাতায় লিখবে যে আমরা জানি সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক। কী সম্পর্ক? যে c/5 সমান হচ্ছে f-32 হচ্ছে কত? 9। এই সম্পর্কটা লিখবে। তারপরে এখানে সেলসিয়াস স্কেলের মান কত বলে দিয়েছে? সি এর মান 20। তাহলে সেলসিয়াস স্কেলে পার্ট হচ্ছে কত? 20 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, ফার্স্টে এইটা লিখলে, তারপরে এই পার্টটা লিখলে। দেওয়া আছে সি সমান, অর্থাৎ সেন্টিগ্রেডে 20 ডিগ্রি সেলসিয়াস। এরপরে সি এর মানটা নেক্সট লাইনে কোথায় বসাবে? এর জায়গাতে বসাবে। তাহলে কি দাঁড়াবে? 3 নম্বর লাইনে যেটা হবে সেটা হচ্ছে 20/5 সমান হচ্ছে f-32 কত? 9। 5 4 কত? 20। তাহলে এখানে শুধু পড়ে দেবে 4, আর এই সাইড হচ্ছে f-32/9। পরের লাইনে কী হবে? এই 9টা এই সাইডে চলে আসবে, তাহলে কত বেরোবে? 4 9 36, আর এই সাইডে পড়েছিল কি? f-32। পরের লাইনে বা এই মাইনাসটা এদিকে গেলে প্লাস হবে, মানে 868। ঠিক আছে, তাহলে 68 ডিগ্রি ফারেনহাইট এটার উত্তর হবে।
কী করে করতে হবে বুঝতে পেরেছো? প্রথমে সম্পর্কটা লিখবে, তারপরে যার মান দেওয়া আছে সেইটা মানটা বসিয়ে দেবে, তারপরে জাস্ট কিছু নিয়ে কাটাকুটি করে কোনাকুনি গুণ করে যোগ করে দিলাম। যদি এটা বুঝতে হলে আরেকবার ভিডিওটা রিভাইজ করে দেখে নাও। এরপরে অঙ্ক 40 ডিগ্রি সমান কত ডিগ্রি, এটা তোমাদের হোমওয়ার্ক প্রশ্ন, কমেন্ট করে অবশ্যই জানাও উত্তর কত হবে। ঠিক আছে, কমেন্ট করে জানাবে উত্তর কত বেরিয়েছে। ওকে, আর একটা নতুন কনসেপ্ট, পরীক্ষা তো অনেক রকম প্রসেস দিতে পারে। ঠিক আছে, তো তার আগে বলে দিই আমরা পদার্থের কটা অবস্থা জানি। তোমরা যদি পড়ে থাকো তাহলে নিশ্চয়ই বলতে পারে পদার্থের হচ্ছে 3টি অবস্থা। যদি না জেনে থাকো তাহলে জেনে রাখবে পদার্থের হচ্ছে 3খানা অবস্থা দেখতে হবে। অবস্থা মানে কি? কন্ডিশন। কন্ডিশন মানে কি? যেমন জল, জল কোন কন্ডিশনে থাকে? তরল অবস্থা দেখতে পাই, কিন্তু জলকে যদি আমরা ফ্রিজে রেখে দিই, সেটাকে যদি ঠান্ডা করে ফেলি বরফে দেখতে পাই। বরফটা কী অবস্থা? কঠিন অবস্থা। তাহলে আমরা দুখানা অবস্থাতে দেখে ফেললাম, একটা হচ্ছে কঠিন আর একটা হচ্ছে কি তরল। আর একটা অবস্থা থাকে যেটাকে আমরা দেখতে পাই না, সেটা হচ্ছে কি গ্যাসীয় অবস্থা। যেমন অক্সিজেনকে আমরা গ্রহণ করছি, সেটা কি গ্যাস। অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, নাইট্রোজেন আছে, সালফার ডাইঅক্সাইড আছে, এগুলো হচ্ছে বিভিন্ন রকমের কি গ্যাস। তাহলে পদার্থের কটা অবস্থা? 3টে, কঠিন, তরল, গ্যাসীয়। ব্যাস এটুকু। এবার যদি আমরা বরফকে গলাতে শুরু করে দিই, এইখানে দেখো পিকচারটাতে, এটা ধরো কঠিন পদার্থ আছে। কঠিনকে যদি আমরা মানে উত্তপ্ত করি, তাহলে কঠিন থেকে আমরা কী পেতে পারি? তরল। আর এই যে কঠিন থেকে যে তরলের যে রূপান্তরিত, তো যেটা বলছিলাম যে আমাদের পদার্থের 3খানা অবস্থা দেখতে পাই, একটা কঠিন, তরল আর একটা হচ্ছে বাষ্পীয় অবস্থা। কঠিন বলতে কি, যেমন উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে ধরো একটা কঠিন পদার্থের বললাম, যেমন হচ্ছে লোহা। এখন লোহাকে 300 থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি গরম করা হয়, সেটা আস্তে আস্তে কী হতে পারে? তরল রূপ নিতে পারে। তো এই যে কঠিন কিসে পরিণত হয়ে গেল? তরলে। তো কঠিন থেকে তরলে পরিণত হওয়ার যে প্রসেস, সেটাকে কী বলা হয়? গলন বলা হয়। তাহলে যদি বলা যে গলন জিনিসটা কি, কঠিন থেকে তরলে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে কী বলা হয়? গলন। আর একটা জিনিস হতে পারে, কী হতে পারে স্যার? তরল পদার্থ আছে, তরল থেকে তো বাষ্পীয় হতে পারে যেমন জল। জলকে গরম করলে সেখান থেকে বাষ্প নির্গত হয়, মানে কী হচ্ছে? তরলটা গ্যাসে পরিণত হচ্ছে। তাহলে তরল পদার্থ যে গ্যাসে পরিণত হচ্ছে, এটার একটা নাম আছে, সেই প্রসেসটাকে কী বলা হয়? বাষ্পীভবন বলা হয়। কী বলা হয়? বাষ্পীভবন। ঠিক আছে, তাহলে কঠিন থেকে তরলে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে কী বলা হয়? গলন। তরল থেকে বাষ্পে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে কী বলা হয়? বাষ্পীভবন। ঠিক আছে, ওকে স্যার, এই পর্যন্ত বুঝতে পারলাম। এরপরে উল্টোটাও হতে পারে। কী হতে পারে স্যার? তরল পদার্থ কঠিনে রূপান্তরিত হতে পারে, উদাহরণ জল। জল কী হতে পারে? ঠান্ডা হয়ে কী হতে পারে? বরফ হচ্ছে। তাহলে জল যখন বরফে পরিণত হচ্ছে, সেই যে প্রক্রিয়াটা, সেটাকে কী বলে? কঠিনীভবন। ইংরেজিতে বলে সাবলিমেশন। ওকে, আচ্ছা স্যার, বাষ্প তো তরলে হতে পারে, যেমন কি জল। বাষ্প যেটা হচ্ছে জলকে, মানে আস্তে আস্তে যেটা মেঘ হচ্ছে, সেখানে তো গ্যাস ছিল, গ্যাসগুলো জমে ঘনীভূত হয়ে কিছু পরিণত হচ্ছে, বাষ্পটা আস্তে 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 কিছু পরিণত হচ্ছে, তরলেই হচ্ছে বৃষ্টির ফোঁটার আকারে ভূপৃষ্ঠের নিচে নেমে আসছে। এই যে প্রক্রিয়াটাকে কী বলা হয়? ঘনীভবন। তাহলে আমরা 4খানা প্রক্রিয়া বললাম: গলন, বাষ্পীভবন, ঘনীভবন, কঠিনীভবন। আশা করি বুঝতে পেরেছি কোনটাকে কী প্রক্রিয়া বলে। আমি আরেকবার বলে দিচ্ছি, কঠিন থেকে তরল হলে গলন, তরল থেকে বাষ্প হলে বাষ্পীভবন, তরল থেকে কঠিন গেলে, মানে রিভার্স হলে তরল থেকে কঠিন গেলে কঠিনীভবন, বাষ্প থেকে তরল গেলে সেটাকে কী বলা হয়? ঘনীভবন। ব্যাস, এই 4খানা প্রক্রিয়া মনে রেখে দেবে। এবারে আসি প্রশ্নটাই ফিরে। ওকে স্যার, কী বলেছে প্রশ্নটা? তরল থেকে বাষ্পে। কী বলেছে? তরল থেকে বাষ্পে। গলন, ওটা তো স্যার কঠিন থেকে কী চাইছিল? তরলে। বাষ্পীভবন, হ্যাঁ স্যার এটাই উত্তর। ঘনীভবন কী ছিল? বাষ্প থেকে তরলে। ঊর্ধ্বপাতন কী ছিল? যেটাকে আমরা বলে থাকি কঠিনীভবন, সেটা অ্যাকচুয়ালি ঊর্ধ্বপাতন, আর কিছু না। এরপরে স্যার এই প্রশ্নটাও সহজ। ঠিক আছে, কিছুই করবে না, কি কমেন্ট করবে। কি করবে? কমেন্ট। কমেন্ট, জাস্ট অ্যান্সার। ওকে স্যার, ওকে। এরপরে নতুন কনসেপ্ট, লিনতাপ, যেটা তোমাদের বইতে আছে। লিনতাপ জিনিসটা কি? কোশ্চেনটা কী বলেছে দেখে নেওয়া যাক। লিনতাপ পদার্থের উষ্ণতা বাড়ায়, উষ্ণতা কমায়, অবস্থানান্তর ঘটায়, কোনোটিই নয়। আচ্ছা স্যার, লিনতাপ তো জানেই না, উত্তর দেবো কী করে? চলো জেনে নেওয়া যাক। তাপের প্রকারভেদ। তাপকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। কটা ভাগে ভাগ করতে পারি? 3টে। কী কী? বোধগম্য তাপ, 2 নম্বর লীন তাপ, 3 নম্বর বিকীর্ণ তাপ।
কি বললাম? বোধগম্য তাপ, লীন তাপ, বিকীর্ণ তাপ। প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে বোধগম্য তাপ কি। বোধগম্য তাপ হচ্ছে, বুঝতে গেলে আমরা আগেই পড়লাম একটু আগে, যে পদার্থের অবস্থা কঠিন ছিল, তরল ছিল, গ্যাস ছিল। এবার ধরো কোনো পদার্থকে আমরা গরম করছি, কঠিন থেকে সেটা কী হলো, তরল হয়ে গেল। মানে কঠিন একটা অবস্থা ছিল, সেখান থেকে তরল একটা অবস্থা হয়ে গেল, তাই তো। কিন্তু যদি পদার্থটা কঠিনই থাকতো, যেমন লোহাকে আমরা যদি গরম করছি, তো লোহা তো গরম হয়, লোহা কি সবসময় তরলে পরিণত হয়ে যায়? সেটা তো হয় না স্যার। তাহলে লোহা থেকে যখন গরম করছি, গরম করলে সেটা লোহায় থেকে যাচ্ছে, অর্থাৎ পদার্থের উষ্ণতার পরিবর্তন হচ্ছে, কিন্তু পদার্থের অবস্থার পরিবর্তন কি হচ্ছে না। অর্থাৎ লোহায় থেকে গেল, কিন্তু উষ্ণতা প্রথমে যদি 0 থাকে, সেটা এখন হয়ে গেল কত, 15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে উষ্ণতা তো পরিবর্তন হয়ে গেল, কিন্তু অবস্থার পরিবর্তন হলো না। আর এমন ধরনের তাপকে কী বলে, বোধগম্য, যেখানে পদার্থের তাপমাত্রা পরিবর্তিত হয় কিন্তু অবস্থার পরিবর্তন হয় না। বুঝাতে পারলাম? ওকে স্যার, বুঝে গেছে। নেক্সট, লীন তাপ। লীন তাপ কি? ঠিক তার উল্টোটা, অর্থাৎ জল 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে তরলেও থাকে, আবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে বরফেও থাকে। তাহলে কী গেল, উষ্ণতা একই থাকলো কিন্তু তাপমাত্রা পরিবর্তিত থাকলো, কিন্তু পদার্থের অবস্থার পরিবর্তন হয়ে গেল। সেটাকে কি বলা হয়, লীন তাপ। তাহলে বোধগম্য তাপে অবস্থার পরিবর্তন হয় না, লীন তাপে পদার্থের অবস্থার পরিবর্তন হয়ে যায়। ব্যাস এইটুকু। একটাতে তাপমাত্রা পরিবর্তিত হয়, একটাতে তাপমাত্রার পরিবর্তন ঘটে না। পার্থক্য দিলে আশা করে লিখতে পারবে। এরপরে স্যার আর একটা তাপ পড়ে এলো, যেটা হচ্ছে বিকিরণ। বিকিরণর ইংরাজি শব্দ হচ্ছে রেডিয়েশন। অ্যান্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ রেডিয়েশন? দ্যাট সামথিং হুইচ ট্রাভেলস থ্রু অ্যানি মিডিয়াম। মানে এমন এক ধরনের জিনিস যেটা কোনো রকমের মাধ্যমের সাহায্য ছাড়াই এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চালিত হয়ে যায়। উদাহরণ কি স্যার? সূর্য থেকে আমাদের পৃথিবীতে তাপ আসছে, কোনো রকম মাধ্যমের সাহায্য চায় না, কারণ এখানে তো কী আছে, মহাশূন্য আছে। তাই মহাশূন্যতে কোনো রকমের মাধ্যমের সাহায্য হয় না। আর এই ধরনের তাপকে বলে বিকীর্ণ তাপ। পরীক্ষাতে প্রশ্ন আছে, কেমন প্রশ্ন দেয়? সূর্য থেকে পৃথিবীতে যে পদ্ধতিতে তাপ আসে, কোন পদ্ধতিতে? বিকীর্ণ পদ্ধতিতে। ডাইরেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পেরে গেছো। ব্যাস, তো এবার প্রশ্নটায় ফিরে আসা যাক। ওকে, এবার তো করে দিতে পারবে। লীন তাপ পদার্থের কী করে? উষ্ণতা বাড়ায়, উষ্ণতা কমায়, কোনোটিই নয়, অবস্থানান্তর ঘটায়। কী ঘটায়? অবস্থানান্তর ঘটায়। অপশান সি। এরপরে, থার্মোমিটারের সাহায্যে কোন তাপ পরিমাপ করা যায় না? থার্মোমিটার কি? আমরা তাপ পরিমাপ যন্ত্র, তাই তো। তাপমাত্রা পরিমাপ করা হয় থার্মোমিটারের সাহায্যে, মানে তাপকে পরিমাপ করা হয়, না তাপমাত্রা, তাপমাত্রা। এবার কোন ধরনের তাপমাত্রাকে আমরা পরিমাপ করতে পারি? বোধগম্য, লীন তাপ, বিকীর্ণ তাপ, পরিবাহী তাপ। আমরা এটা জানতে গেলে থার্মোমিটার যন্ত্রকে আমরা কখন ব্যবহার করি? ধরে আমাদের শরীরে জ্বর হয়েছে, তো জ্বর হলে আমাদের শরীরের তাপমাত্রা কি বাড়ে না কমে? স্যার বেড়ে যায়, কারণ গা তো আমাদের গরম থাকে। আচ্ছা, গা যখন গরম থাকে, তার মানে আমরা কি তরলে রূপান্তরিত হয়ে যাচ্ছে আমাদের বডি যদি কঠিন হয়? না স্যার। তাহলে থার্মোমিটার যন্ত্রের সাহায্যে আমরা কোন ধরনের তাপ মাপি? বোধগম্য তাপ। হয়ে যায়। তাহলে কোন ধরনের তাপ মাপতে পারবো না? স্যার লীন তাপ মাপতে পারবো, কারণ কি পথের অবস্থার পরিবর্তন হয়ে যায়। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? লীন তাপ। ওকে, নেক্সট, উষ্ণতা বা তাপমাত্রা পরিমাপের যন্ত্র। ম্যানোমিটার, থার্মোমিটার, ব্যারোমিটার, ক্যালোরিমিটার। কি মিটার? থার্মো। তাপ পরিমাপ করার যন্ত্রের নাম কি স্যার? তাপ হচ্ছে ক্যালোরিমিটার। পরীক্ষাতে পড়ে। তাপ পরিমাপ করার যন্ত্রের নাম কি? ক্যালোরিমিটার। বোঝা গেল? এই জিনিসটা মনে রাখবে। উষ্ণতা বা তাপমাত্রা পরিমাপ করার যন্ত্রের নাম হচ্ছে থার্মোমিটার, কিন্তু তাপকে পরিমাপ করা হয় কি? ক্যালোরিমিটার। কি করে মনে রাখবে? একটু পরেই বলে দিচ্ছি। ফুটন্ত জলের উষ্ণতা কত? ফুটন্ত মানে জল কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে ফুটতে শুরু করে দেয়? 100 ডিগ্রি। এগুলো হচ্ছে ডিগ্রি, হ্যাঁ পাশে হয়ে গেছে, বাট এগুলো মাথায় হবে। প্রত্যেকটা যেগুলো এই দেখতে পাচ্ছি, এগুলো সব মাথায় হবে। 25 ডিগ্রি, 50 ডিগ্রি, সেমভাবে ফুটন্ত জলের উষ্ণতা বললে ডিএটা। এটা হচ্ছে কোনটি তাপের একক? ওকে, তাপের একক কি? জুল আছে, ফারেনহাইট আছে, নিউটন আছে, সেলসিয়াস আছে। তাপের একক বললে জুল। তো চলো তাপের একক সম্বন্ধে জেনে নেওয়া যাক। ওকে,
তো তাপের একক কী আছে? তাপের দুটো একক আছে, একটা হচ্ছে এসআই আর একটা হচ্ছে কি সিজিএস একক। এসআই একক কি? জুল, একটু আগে যেটা দেখলাম। আর একটা একক আছে যেটাকে কি বলে? ক্যালোরি। এই দুটো এককের মধ্যে সম্পর্ক আছে যেটা পরীক্ষাতে দেয়। 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল। 1 ক্যালোরি সমান কত জুল? 4.2 জুল। ওকে, তাহলে তাপের দুটো একক এসআই সিজিএস, একটাতে হচ্ছে জুল আর একটা হচ্ছে ক্যালোরি। দুটোর মধ্যে সম্পর্ক 1 ক্যালোরি সমান 4.2 জুল। এবার বুঝতে হবে ক্যালোরি যে ক্যালোরি মিটার কিসের যন্ত্র? তাপ মাপার যন্ত্র। এরপরে জীবের শারীরবৃত্তীয় ক্রিয়া থেকে একটু প্রশ্ন আছে যে গরমকালে কুকুরের জিভে লালা পড়ে কিসের জন্যে? কারণ গরমকালে কুকুরদের বেশি খেতে ইচ্ছা করে, খাবার ইচ্ছার জন্য লালা পড়ে না। কুকুরের জিভ থেকে লালা পড়ে তার স্বাভাবিক আচরণ। আচ্ছা দেখা যাক। এইভাবে কুকুর তার দেহকে ঠান্ডা রাখে। গরমকালে কুকুরদের এরকম রোগ দেখা যায় না, রোগ তো হয় না, আচরণও হয় না। এটা হচ্ছে করে তারা তাদের দেহকে কী রাখে? ঠান্ডা রাখে। হয়েছে, এটা উত্তর হবে। নেক্সট দেখো, খুবই সোজা কোয়েশ্চেন। সেলসিয়াস স্কেলের প্রাথমিক অন্তর কত? স্যার আপনি তো আগেই পড়ে দিয়েছেন। কত? 100। কত? 100। এরপরে স্যার আবার একটা নতুন প্রশ্ন, জলের বাষ্পীভবনের লীনতাপ কত? স্যার আমরা তো পড়িনি। ঠিক আছে, চলো পড়ে নেওয়া যাক। এখানে দেখো একটা টার্ম মনে রাখবে, লিন তাপ। একটু আগেই বললাম যে তাপের 3টে প্রকারভেদ, তার মধ্যে একটা ছিল কি? লিন তাপ। এবার এই লিন তাপের 4 রকমভাবে এটাকে ভাগ করা যায়। কটা ভাগে ভাগ করা যায়? লিন তাপকে 4টে। স্যার 4টে ভাগ কী কী? চলো দেখে নিই। কী লীনতাপ? গলন, অলরেডি বলে দিয়েছি গলন কি। বাষ্পীভবন, এটাও বলে দেওয়া আছে বাষ্পীভবন কি। তারপরে তরলীভবন, স্যার আপনি তো এটাও বলে দিয়েছেন। আর একটা হচ্ছে কঠিনীভবন, স্যার এটাও বলে দিয়েছেন। তরলীভবনকে স্যার এটা তো বলেননি। আচ্ছা, তরলীভবন হচ্ছে ঘনীভবন। ঠিক আছে, ওখানে যে ঘনীভবন যেটা ছিল সেটাই হচ্ছে তরলীভবন। এবার বুঝতে পেরেছো? তো চলো এক এক করে ডিসকাস করা যাক। গলন মানে সে একই জিনিস কঠিন থেকে তরল হবে। উষ্ণ দৃষ্টি রেখে কোনো কঠিন পদার্থ থেকে তরলে পরিণত করতে যে পরিমাণ তাপের প্রয়োজন সেই পরিমাণ তাপকে গলন অর্থাৎ গলানোর জন্য। আর এই তাপটা কত? এই এক্সাক্ট ডেটাগুলো মনে রাখবে, পরীক্ষাতে পড়ে। সিজিএস পদ্ধতিতে, কোন পদ্ধতিতে? সিজিএস। কত? 80 ক্যালোরি/গ্রাম। ওকে, বাষ্পীভবন করতে, স্যার বাষ্পীভবন করতে কত তাপমাত্রা লাগে? 537। আর বলছি না, দেখে নেবে এখান থেকে 537টা কি কি বাষ্পীভবন মানে কি? তরল থেকে কিসে হবে? তরল থেকে হচ্ছে বাষ্পে। তরল থেকে কিসে পরিণত করতে? বাষ্পে পরিণত করতে যে তাপমাত্রা লাগে সেটাকে কি বলে? বাষ্পীভবনের লীনতাপ। হয়েছে। এরপরে তরলীভবনের লীনতাপ বা যেটাকে কি বললাম ঘনীভবন। ঘনীভবন মানে কি ছিল? মানে ছিল বাষ্প থেকে তরলে। এক্স্যাক্টলি, কোনো গ্যাসীয় বা বাষ্পীয় পদার্থ থেকে তরলে পরিণত করতে। ওকে স্যার, কত? 537 ক্যালোরি/গ্রাম। এরপরে কঠিনীভবন, কত? 80 ক্যালোরি/গ্রাম। তাহলে কঠিনীভবন লীনতাপ কত হবে? 80 ক্যালোরি/গ্রাম। কঠিনীভবন মানে কি? তরল থেকে কঠিনে পরিণত হবে। জাস্ট এগুলো স্ক্রিনশট তুলে নেবো অথবা খাতায় লিখে নিতে পারো, জাস্ট মনে রেখে দেবে কারণ মানগুলো পরীক্ষাতে পড়ে। এবার এখানে প্রশ্নটা কী ছিল? জলের বাষ্পীভবনের লীনতাপ কত? 537 ক্যালোরি CAL/গ্রাম। হয়েছে? ওকে স্যার, বুঝে গেলাম। এরপরে তাপ স্থানান্তরের পদ্ধতি। তাপ স্থানান্তরের পদ্ধতি কত প্রকার? এটা আবার কি প্রশ্ন? চলো দেখে নেওয়া যাক। তাপ স্থানান্তরের পদ্ধতি হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। তাপ স্থানান্তরের পদ্ধতি কত প্রকার? 3 প্রকার। কি কি? একটা হচ্ছে পরিবহন, ওকে, একটা হচ্ছে সংবহন, ওকে, আর একটা হচ্ছে বিকিরণ, রেডিয়েশন। স্যার 3টে জিনিস কি? কিছুই জানি না। চলো একটা ছবির মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। ছবিটার দিকে ভালো করে লক্ষ্য করো। একটা স্টিলের পাত্রে জলকে কি করা হচ্ছে? গরম করা হচ্ছে, নিচে থেকে আগুন যাচ্ছে। এবার এই ছবিটার দিকে তাকালে দেখতে পাবে এইখানটা, ওকে, কি হচ্ছে? এইখানে গরম করা হচ্ছে শুধু এই পোর্শনটা, কিন্তু এর হাতলটায়, এই হাতলটাতে কি হচ্ছে? জলটা মানে উষ্ণতা, মানে এটাও আস্তে আস্তে গরম হচ্ছে। কিন্তু স্যার কী করে গরম করছে? এই পোর্শনটা, কিন্তু এটাতেও গরম হচ্ছে। কারণ হচ্ছে
এই যে পাত্রটা আছে এই পাত্রটা হচ্ছে লোহার তৈরি বা কোনো স্টিলের তৈরি হতে পারে। স্টিলের তৈরি পাত্রের মধ্যে কী হচ্ছে তাপ চলে যাচ্ছে। কী করে চলে যাচ্ছে? কারণ এখানে অনেকগুলো অণু থাকে, যেটা হচ্ছে চেইন রিঅ্যাকশনের মাধ্যমে চলে যায়। এক প্রান্তে গরম করলে অন্য প্রান্তে অটোমেটিক্যালি তাপ কী হয় স্থানান্তরিত হয়ে যায়। আর এই যে পদ্ধতিটাকে কী বলা হয়? পরিবাহন বা কন্ডাকশন বলা হয়। তাই কন্ডাকশন বা পরিবহন কী জিনিসটা বুঝতে হবে? যেখানে তাপ এক মাধ্যম এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করে খুব সহজে, সেটাকে কী বলে? পরিবহন। ওকে স্যার। এবার হচ্ছে কনভেকশন বা যেটাকে কী বলে? সংবহন। নিচের যে পোর্শনটা তাপের একদম যেখানে আগুনটা পাচ্ছে, এই পোর্শনে যে জলের অণুগুলো আছে এই পোর্শনের উপরে থাকা যে জলের অণুগুলো আছে তার থেকে কি বেশি গরম, মানে হালকা ডিফারেন্স হলেও গরম থাকে। ঠিক আছে, এখানেও গরম আছে এখানেও গরম আছে, কিন্তু এই জায়গাটা আরও বেশি গরম আছে এই জায়গাটার থেকে। তাহলে কী হবে? যখন এই পোর্শন থেকে গরম জলের অণুগুলো আস্তে 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 কী হবে? ওপরের দিকে, যেমন ছবিটাতে দেখিয়েছে, দিয়ে আবার কী হচ্ছে? এইখানে গিয়ে কী হচ্ছে? উষ্ণতা কমে যাচ্ছে, কারণ ওপরেগুলো একটু উষ্ণতা কম আছে। আবার কী হচ্ছে? শীতল হয়ে আবার নিচেই পড়ে যাচ্ছে। তাহলে কী হচ্ছে? প্রথমে গরম হওয়ার কারণে ওপরে গেল, আবার ওপরে গিয়ে শীতল হয়ে পড়ছে, আবার চলে এলো কোথায়? নিচে। তাহলে এই যে একটা চক্রাকার পরিবর্তন, এই যে চক্রাকার পরিবর্তনকে কী বলে? সংবহন বা কনভেকশন। তাহলে আমরা পরিবহন জেনে গেলাম, যেখানে এক প্রান্তে গরম হচ্ছে অন্য প্রান্তে আগুন চলে মানে গরম হয়ে যাচ্ছে। আর একটা যেন কনভেকশন, যেটা হচ্ছে একটা চক্রাকার মানে প্রক্রিয়া। এরপরে আরেকটা যে রেডিয়েশন বা বিকিরণ, মানে কি হচ্ছে? এইখানে পাত্রকে গরম করা হচ্ছে, প্রচণ্ড গরম করা হলে এই পাশে কোনো পার্সন দাঁড়ালো, তাহলে কী হবে? সে তাপকে অনুভূত করতে পারবে। তার মানে সে তো তার সংস্পর্শ নেই, কিন্তু তাপকে অনুভূত করতে পারছে। তার মানেটা কী বোঝায়? তাপ কী হচ্ছে? বিকিরণ করছে এখান থেকে। বিকিরণ করে কী করছে? তার আশেপাশের অঞ্চলটাকেও গরম করে দিচ্ছে। এর ভালো উদাহরণ দেখতে গেলে কী হবে? যখন বাড়িতে রান্না করা হয় মানে কাঠের চুলোতে, তখন কী হয়? কাঠের উনুনে যখন রান্না করা হয় তখন সেখানে আমরা আশেপাশ থেকে গরম অনুভূত করতে পারি। এইটাই হচ্ছে মেন কারণ, রেডিয়েশন। হয়েছে? বুঝে গেছো? ওকে স্যার। তাহলে এটাই ছিল পরিবহন, সংবহন, বিকিরণ। স্ক্রিনশট তুলে নাও, পড়ে নেবে কী সংজ্ঞাটা দেওয়া আছে। তাহলে তাপ স্থানান্তরের পদ্ধতি কত প্রকার? 3 প্রকার, 3 টাইপস। বুঝে গেছে? এরপরে আচ্ছা, এত কিছু যে পড়ালাম স্যার, এই পড়ানোর নোটসগুলো আমরা কোথায় পাবো? এর পড়ানোর নোটসগুলো পেতে গেলে তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে একটা আর্টিকেলের, সেখান থেকে এই নোটটা সম্পূর্ণ পেয়ে যেতে পারো। আচ্ছা, তোমরা যদি সপ্তম শ্রেণীর বিভিন্ন বিষয় মানে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অঙ্ক, বাংলা, ইংরাজি প্রতিটা বিষয়ে যদি নোটস পেতে যাও, তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। এছাড়া যে স্যার আমাদের নোটস লাগবে, আর কি লাগবে স্যার? আমাদের প্রশ্নপত্র লাগবে আর মক টেস্ট লাগবে। এই তিনটে যদি তোমরা কম্বাইন পেতে চাও, আর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার লাগবে, অর্থাৎ যেগুলো আগের বছরের প্রশ্ন বিভিন্ন স্কুলে পড়েছে, সব কিছু আমরা একটা জায়গায় পেতে চাই। কিছুই করতে হবে না, জাস্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো। হয়েছে? চলো, এরপরে কিছু প্রশ্ন দেওয়া আছে। হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা লাগে কেন? স্পিরিট জিনিসটা কি? স্পিরিট হচ্ছে একটা উদ্বায়ী তরল পদার্থ, অর্থাৎ হাতে ঢাললেই আমরা সঙ্গে সঙ্গে দেখব, মানে জলের মতনই তরল পদার্থটা হয়, কিন্তু যখনই আমরা হাতে ঢালি সঙ্গে সঙ্গে আমাদের হাত কী হয়? ঠান্ডা হয়ে যায় এবং ক্ষণিকের মধ্যে সেইটা হচ্ছে উবে যায়, অর্থাৎ বাষ্পীভূত হয়ে যায়। এই জিনিসটাই বলেছে যে কেন হয়। তার কারণটা কী হয়? কারণটা হচ্ছে ওটা অতি দ্রুত হচ্ছে তাপকে আদান প্রদান করে দেয়। আর এখানে সেই জিনিসটাই ভালো করে লেখা আছে, একটুখানি পড়ে নাও। যে হাতে স্পিরিট বা ইথার ঢাললে ওই জায়গায় ঠান্ডা অনুভূত হয়। আসলে স্পিরিট বা ইথার হলো উদ্বায়ী পদার্থ, মানে সহজেই সঙ্গে সঙ্গে বাতাসের সংস্পর্শ হয়ে সেটা বাষ্পীভূত হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি বাষ্পীভবন হয়। আর এই বাষ্পীভবনের জন্যে দরকার কি? লিন তাপ। কারণ কি? পদার্থের অবস্থার পরিবর্তন হবে না, মানে পদার্থের অবস্থার পরিবর্তন হবে কিন্তু উষ্ণতা পরিবর্তন হবে না। আর স্পিরিট বা ইথার তখন আশেপাশের পরিবেশ ভাগ থেকে সেই লিন তাপকে সংগ্রহ করে, ফলে ওই হাতের ওই অংশ তখন তাপ হারায়, তখন পাশাপাশি অঞ্চলের তুলনায় ওই অংশের উষ্ণতা কমে যায়, ফলে ওই অংশের ঠান্ডা অনুভূত হয়। বোঝা গেছে? নেক্সট, মাটির কলসির জল ঠান্ডা থাকে কী করে তা ব্যাখ্যা করো। অর্থাৎ মাটির কলসিতে জল রাখলে মাটির কলসির জল ঠান্ডা থাকে, কারণটা কি? মাটির কলসির জলে অনেক ছোটো ছোটো কী থাকে? ছিদ্র থাকে, আর ওই ছিদ্র দিয়ে কী হয়? জল বেরোতে থাকে, জল বাষ্পীভূত হতে থাকে। আর বাষ্পীভূত হওয়ার জন্য কি লিন তাপের দরকার? সেই লিন তাপ কোথা থেকে গ্রহণ করবে? আশপাশ থেকে। সেই জন্য মাটির কলসির জল কী হয়? ঠান্ডা থাকে। সেখানেও একই কারণ, লিন তাপের জন্যই। ওকে, অ্যাগেন তোমাদের জন্য একটা হোমওয়ার্ক কোয়েশ্চেন।
কোন উষ্ণতায় ফারেনহাইট স্কেলের পার্ট সেলসিয়াস স্কেলের পার্টের দ্বিগুণে? এই প্রশ্নটা তোমরা অবশ্যই সমাধান করবে এবং সমাধান করে আমাকে কোথায় পাঠাবে? এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবে যে স্যার আপনি যে ইউটিউব চ্যানেলে যে পড়িয়েছিলেন সেখানে যে হোমওয়ার্ক দিয়েছিলেন সেটা আমি করেছি, চেক করে দিন। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা পাঠাতে পারো অঙ্কটা সমাধান করে। আর যদি নাও পারো অবশ্যই আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে, আমি সমাধান করে পাঠিয়ে দেবো। ওকে, তো এই ছিল সম্পূর্ণ ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবে এবং পরবর্তী ভিডিও তোমরা কোন অধ্যায়ের উপরে কোন বিষয়ের উপরে পেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি ভিডিও বানানোর চেষ্টা করব। ভালো থেকো, পড়াশোনা করো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।